কি হয়েছে সোনা? তুই হঠাৎ এভাবে কাছিস কেন? তুরা বাচ্চাদের মতো ফুলে ফুলে হেসকি তুলে কাঁদতে কাঁদতে বলল, আপু, তুমি এত ভালো কেন? পৃথিবীতে যে এত মহামূল্যবান আপুও থাকে, তা আমি তোমাকে না দেখলে জানতাম না। এত কেন ভালোবাসো আমায়? কেন? বলেই সে আরশিকে দম বন্ধ করা এক আলিঙ্গনে জড়িয়ে ধরল। আরশি তবুও হতবাক, তার বুঝে আসছিল না হঠাৎ তুরার কি হলো। আমি বুঝতে পারছি না, আমাকে জড়িয়ে ধরে হঠাৎ তুই এই কথা বলছিস কেন? তুরা কান্নায় ভেঙে পড়া কণ্ঠে তার মুখ তুলে বলল, তুমি শিহাব ভাইয়াকে বিয়ে করে নিয়েছো। শিহাব ভাইয়া আমাকে পছন্দ করে, এই চরম সত্য জানা সত্ত্বেও সেই বিষাদের বোঝা মাথায় নিয়ে তুমি নিজের জীবন বিসর্জন দিয়েছো। কেন করলে আপু এমন? আরশি এখন আর কোনো লুকোচুরি না করে পুরোপুরি বুঝলো তুরা কেন কাঁদছে। আরশির তুরার উন্মাদ কান্নার দু হাতে ধরে শক্ত করে বলল, আমি তোকে ভালোবাসি না, আমি তোর ভালোবাসার পবিত্রতাকে ভালোবাসি, যেটা তুই আমার ভাইকে সত্যি করে বেসেছিস, বুঝেছিস? আর এক ফোঁটাও জল নয়। তুরা আবারও গভীর হাহাকারের সাথে বলল, আপু, তুমি কি করে এমনটা করতে পারলে? তুমি নিজে কত বড় ঝুঁকি নিলে আমাকে পালাতে সাহায্য করে, আর তারপর শিহাব ভাইয়াকে বিয়ে করে নিলে, পরিবারের চোখে নিজেকে খারাপ বানালে। কেন আমাদের বাঁচাতে এত বড় অভিশাপ দিলে নিজে তুমি? এই কথাগুলো শিহাবের কানে তীরের মতো বিঁধল। ভেতরের সমস্ত কিছু ভেঙে গেল তার। শিহাব নিশ্চিত হলো আরশি ছিল সেই অদৃশ্য হাত। আর সেদিন বিয়ের সময় আরশির বলা আবেগময় কথাগুলো সবই ছিল তার এক নিখুঁত হৃদয় বিদারক অভিনয়, যাতে শিহাব ক্ষোভে পাগল না হয়। এসব ভাবতেই শিহাবের বুক ভেঙে শ্বাস নিতে হলো। সে আবার ব্যালকনিতে এসে দাঁড়ালো। মানুষ এত ভয়ঙ্কর সুন্দরভাবে মিথ্যা বলতে পারে, তা আরশির কাছ থেকে শিহাব শিখে নিল। আরশি তুরার কথাগুলো উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে তাকে আরো জোরে জড়িয়ে ধরে বলল, আমার কথা নিয়ে এক সেকেন্ডও চিন্তা করবি না। আর কে বলেছে আমি বিসর্জন দিয়েছি? শিহা ভাইয়া স্বর্ণের মতো খাঁটি, আমাকে রাজার হালে রাখছে আর সারা জীবন ভালো রাখবে। শোন, আমি গর্ব করি এমন একজন স্বামী পেয়েছি। আমি শিহাব ভাইকে পেয়ে স্বর্গের থেকেও বেশি খুশি, বুঝেছিস? তুরাও আরশিকে জড়িয়ে ধরে দীর্ঘ নীরব কান্নায় ডুবে রইল। আরশি যে সব কিছু ঢেকে দেওয়ার জন্য বলেছে, তা তুরা আরশির ফ্যাকাশে মুখ দেখেই বুঝতে পারল শিহাব এখনো আরশিকে স্বীকার করেনি। এই কষ্ট নিয়েই তুরা আরশিকে ছেড়ে ধীরে ধীরে রুমের চারপাশে তাকালো, দেখলো শিহাব সেখানে নেই। এসব ভাবতেই তুরা অপরাধবোধের ভার নিয়ে ধীর পায়ে ব্যালকনির দিকে এগোলো। তুরার পিছু পিছু আরশি যেতে যাবে, সাথে সাথে রুদ্র তার হাত ধরে বলল, ওদেরকে একটু একা বলতে দে, এখন যাস না। শিহাব পাথরের মতো নিশ্চুপ হয়ে ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তুরা একদম শিহাবের পেছন ঘেঁষে এসে দাঁড়ালো, কিন্তু দূরত্ব বজায় রাখলো। তার দু হাত ভয়ে কাচুমাচু হচ্ছে। শিহাবের সঙ্গে ঠিক কিভাবে কথা বলা যায়, সেই সাহসটাই সে সংগ্রহ করতে পারছে না। বেশ কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতা বজায় রাখার পর সব দ্বিধা ঝেড়ে ফেলে তুরা কাপা কাপা প্রায় ফিসফিসিয়ে গলায় ডাক দিল, শিহাব ভাইয়া। তুরার আকুল কণ্ঠস্বর শুনে শিহাব তড়িৎ গতিতে চমকে উঠল। সে ধীরে ধীরে পেছনে ঘুরে তাকিয়ে দেখল সামনে তুরা দাঁড়িয়ে আছে। শিহাব তুরাকে দেখে মুখে একটি প্রাণহীন শীতল কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ তুরা ভাবি, কিছু বলবা? শিহাবের মুখে ভাবি ডাক শুনে তুরা হতভম্ব হয়ে গেল। এই সুঠাম দেহি গম্ভীর পুরুষটি, যে কিনা তার থেকে বয়সে ঢের বড়, সে তাকে এই নিতান্ত ছোট মেয়েটিকে ভাবি বলে সম্বোধন করছে। এই চিন্তা মাথায় আসতেই তুরা বিস্ময়ে চোখ গোল করে শিহাবের দিকে অবিচল দৃষ্টিতে তাকিয়ে রইল। শিহাব তুরার অবিশ্বাস্য মাখা ফ্যালফ্যাল চোখের চাহনি দেখে সবটা বুঝে গেল। শিহাব পুনরায় সেই কৃত্রিম সামান্য হাসিটা ঠোঁটে ফুটিয়ে বলল, অবাক হচ্ছ তো ভাবি, কেন ডাকছি? আসলে রৌদ্র আর আমি বয়সে প্রায় সমান হলেও এখন সম্পর্কের খাতিরে রৌদ্র আমার বড়। আর তুমি যেহেতু রৌদ্রের জীবন সঙ্গিনী, তাই তুমিও এখন থেকে আমার সম্মানীয় গুরুজন। তাই এই ভাবি ডাকটাই আমার কাছে সঠিক মনে হয়। কিছু মনে করো না। এনিওয়ে, কিছু বলবা? শিহাবের কথায় তুরা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল।
শিহাবের এই ভাবী সম্বোধন আর তার কথার অন্তর্নিহিত অর্থ তুরার কানে যেন অপরাধ বোধের তীব্র চিৎকার হয়ে বাজল। তুরা মাথা নিচু রেখেই খুব আস্তে করে বলল, শিহাব ভাইয়া, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। হয়তো বিধাতার লিখন অন্যরকম ছিল, তাই আপনার সাথে আমার মিল হয়নি। তুরার বাক্যটি অসমাপ্ত রেখেই শিহাব দ্রুত উল্টো দিকে ঘুরে গেল। সে ব্যালকনির গ্রিল সেরে অন্ধকার নীরব আকাশের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, বিধাতা চাননি নাকি তুমি চাওনি তুরা ভাবি? শিহাবের কথায় তুরা কি জবাব দিবে যেন মুহূর্তের জন্য তার মুখ থেকে কথা সরছে না। তবুও সে কষ্ট করে নিজেকে স্থির রেখে বলল, এখন এইসব পুরানো চাপা কথা না তুললে কি হয় শিহাব ভাইয়া? শিহাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বিঁধল। আমি আমি কি এসব বলতে এসেছি? তুমি তো এসে আলাপ শুরু করলে। তুরা লজ্জা ও অস্বস্তি কাটিয়ে একটু সাহস নিয়ে বলল, মানে শিহাব ভাইয়া আর শিয়াপু অসাধারণ একজন মানুষ। আপনাকে সে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। আমি জানি আমি আপনার কাছে চিরকাল অপরাধী, কিন্তু এই অপরাধী হিসেবে আমি আপনাকে শুধু একটা মিনতি করছি, আর শিয়াপুকে কখনো কষ্ট দেবেন না। দেখবেন আপনার মনের ভেতরে যে আঘাতের ক্ষতগুলো জমে আছে, আর শিয়াপু সেই ক্ষতগুলোতে স্নেহ ভরা মলমের মতো ধীরে ধীরে শান্তি এনে দেবে, সবটা সারিয়ে তুলবে। জীবনের সময় কখনো এক থাকে না শিহাব ভাইয়া, তেমনি মানুষের মনও সবসময় স্থির থাকে না। আজ আপনি গভীর বেদনায় ভারাক্রান্ত, কিন্তু সামনে এমন সুন্দর দিন আসবে যখন তীব্র একনিষ্ঠ সুখে আপনি পাগল হয়ে থাকবেন। আর সেই পাগল হওয়ার প্রধান কারণটাই হবে আরশি আপু। আর আরশি আপুর কোনো দোষ নেই শিহাব ভাইয়া। আপু শুধু আমাকে একটুখানি সাহায্য করেছিল। আসলে আমি রুদ্রকে প্রাণ দিয়ে ভালোবাসি। আরশি আপু সাহায্য না করলেও আমি এমনিতেও চলে যেতাম। আপনি তো তখন নিজেই বলেছিলেন, যখন তীব্র ভালোবাসা মাথায় চড়ে বসে তখন দুনিয়ার কোনো নিয়ম, কোনো ঠিক ভুল তার কাছে গুরুত্ব পায় না। ঠিক তেমনি আমারও তেমন কিছুই মাথায় আসতো না, তে আমার বড় জোরে অনুরোধে আমাকে পালাতে সাহায্য করেছিল আরশি আপু। আপুকে কখনো দোষারোপ করবেন না, ভুল বুঝবেন না। আরশির মতো একজন আপু পেতে ভাগ্যের জোর লাগে, আর সেই ভাগ্যটা পৃথিবীতে খুব কম মানুষেরই থাকে। আর সেই কম ভাগ্যবানদের মধ্যে আমি একজন। আজ আমি যেমন আপুকে নিয়ে গর্বিত, একদিন আপনিও আপুকে নিয়ে মাথা উঁচু করে গর্ব করবেন। আমার এই কথাটা আপনি মিলিয়ে নিয়েন শিহাব ভাইয়া। কথাটা বলেই তুরা এবার বিনয়ের সাথে দু হাত জোর করে বলল, আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পেরেছেন, আর পারলে আমায় মাফ করবেন শিহাব ভাইয়া। আর আরশি আপুকে জীবনে কখনো কষ্ট দেবেন না, এই মিনতিটুকু আমি আপনার কাছে গচ্ছিত রাখছি। কথাটি শেষ করেই তুরা আর এক মুহূর্ত সেখানে শ্বাস ফেলল না। সে প্রায় দৌড়ে সোজা সেখান থেকে বেরিয়ে মুহূর্তের দৃষ্টির আড়াল হয়ে গেল। তুরা যেতেই খুব সন্তর্পণে আরশি ব্যালকনিতে এলো। শিহাব তখনও স্থির নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। আরশি মনে করছে তুরাকে পালাতে যে সে সাহায্য করেছিল, এই কারণে শিহাব হয়তো তার প্রতি প্রচণ্ড রেগে আছে। এসব ভেবে আরশির বুক কাঁপছে। আরশি তাই দু হাতের মুঠি শক্ত করে মাথা নিচু করে গভীর নরম ও নিচু গলায় ডাক দিল শিহাবকে। শিহাব ভাইয়া, আপনি কি আমার উপর রেগে বোম হয়ে আছেন? শিহাব আরশির ভীরু প্রশ্নটা শুনে মুহূর্তেই বুঝতে পারল আরশির মনের ভয়টা কথায়। শিহাব শান্ত শীতল কণ্ঠে বলল, না না, রাগ করার কি আছে তাতে? যে থাকতে চায় না তাকে কি শিকল দিয়ে বেঁধে রাখা যায়? কথাটা শুনতে সোশ্যাল মিডিয়ার ক্যাপশনের মতো শোনালেও এটাই তো জীবনের নগ্ন বাস্তব। আরশির মনে তবুও সন্দেহ ও অস্থিরতা দূর হলো না। বিশ্বাস করি শিহাব ভাইয়া, ভালোবাসার কাছে সাহায্য করার কর্তব্য, তাই আমিও তুরাকে আরশির বাক্যটি শেষ হওয়ার আগেই শিহাব আচমকা দু হাতে নিজের কান চেপে ধরে তীব্র বিরক্তি আর ক্রোধে চিৎকার করে উঠল, জাস্ট স্টপ ইট আরশি। আমি এসব সাফাই শুনতে চাই না। আমি কি এক সেকেন্ডের জন্য বলেছি আমি তোমার উপর রাগ করেছি? তোমরা দুজন কি পেয়েছো আমাকে? একজন এসে গভীর আঘাত দিয়ে যাবে, আর অন্যজন এসে সেই ক্ষতে মলম দিতে চাইবে। না, আমার জীবন তোমাদের নাটকের ক্ষেত্র বা কারো বন্দিশালা হবে না, বুঝেছো? বিশেষ করে দুজনই আমার থেকে দূরে থাকবে, আর বিশেষভাবে আরশি, তুমি আমার থেকে একদম দূরে থাকবে। কথাটা বলেই শিহাব যেতে নিবে, হঠাৎ কি মনে করে দাঁড়িয়ে আরশির দিকে ঘুরে তাচ্ছিল্যের হেসে বলল, আচ্ছা আরশি, মানুষ কেন পাষাণে পরিণত হয়? যাকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তারে কেন আমরা কোনোদিনও পাই না?
শিহাবের কথায় আরশির মাথা আরো গভীরভাবে নিচু হলো। শিহাবের আবেগময় তীব্র হতাশা ভরা কথাগুলো যেন সুচালো তীরের মতো এসে বিঁধল আরশির ক্ষতবিক্ষত হৃদয়ে। শিহাব আরশির বিমর্ষ করুণ নীরবতা দেখে বুঝে গেল এই কঠিন রুট কথাগুলোর কোনো জবাব আরশির কাছে নেই। শিহাব আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। সে আরশিকে পেছনে ফেলে নীরবে রুমে এসে বিছানার এক প্রান্তে দেওয়াল ঘেঁষে শুয়ে পড়ল। আরশি তখনও ব্যালকনির কাছে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। তার অবাধ্য চোখ থেকে গোপনে কয়েক ফোঁটা উষ্ণ অশ্রু গড়িয়ে পড়ল। এই অশ্রু ঠিক কিসের জন্য ঝরছে আরশি নিজেও বুঝতে পারল না। তবে শিহাবের তীব্র প্রত্যাখ্যানের মতো কথাগুলো তাকে যে ভীষণ আঘাত দিয়েছে সেটা স্পষ্ট। এই চোখের জল কি তবে সেই গভীর ক্ষতের প্রমাণ? কিন্তু আরশি তো শিহাবকে কখনো ভালোবাসেনি। তাহলে কেন শিহাবের কথায় তার বুকে এতটা ধাক্কা লাগলো? তার মনে হলো কেউ যেন ভেতর থেকে তার হৃৎপিণ্ডে একটা ধারালো তীর বিধিয়ে দিল। তুরা রুমে এসে অবাক। তার বিছানার ঠিক মাঝখানে পায়ের উপর পা তুলে আয়েশ করে শুয়ে আছে রুদ্র। তুরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, আপনি এইখানে আমার রুমে? এখনো ঘুমাননি কেন? যান গিয়ে আপনার রুমে ঘুমান, অনেক রাত হয়েছে তো। তুরার কথায় রুদ্র বিছানায় হেলান দিয়ে আলতো করে উত্তর দিল। আরে ঘুমানোর জন্যই তো শুয়ে আছে। তুরা বিরক্তি মেশানো বিস্ময়ে বলল। তো আমার রুমে কেন? আপনার রুমে যান। রুদ্র ঠোঁটে দুষ্টুমি হাসি ফুটিয়ে বলল, বিয়েকে আমি শুধু বউয়ের মুখ দেখার জন্য করেছে? মগের মূল্য পেয়েছিস নাকি যে আমি আমার ঘরে থাকবো আর তুই তোর ঘরে থাকবি? রুদ্রের কথা শুনে তুরা চোখ সরু করে বলল। মানে কি বলতে চাইছেন আপনি, খুলে বলুন তো। রুদ্র বিছানায় উঠে শরীরটাকে টান টান করে বসলো এবং দুষ্টুমি হাসি হেসে তুরার দিকে তাকিয়ে বলল, কাছে আয়, হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে আমি ঠিক কি বলতে চাইছি। তুরা আতঙ্কে ঠোঁট কাঁপিয়ে তুতলাতে শুরু করল। কি? আমি বুঝতে চাই না। আর আপনি আপনার রুমে যান তো, আমি ঘুমোবো, ভীষণ ঘুম পেয়েছে আমার। রুদ্র বিদ্যুতের বেগে এক লাফে বিছানা থেকে নেমে পড়ল। রুদ্রকে এভাবে হিংস্র বেপরোয়া গতিতে নামতে দেখে তুরা আতঙ্কে কাঁপতে কাঁপতে পেছাতে পেছাতে লাগলো। তুরার কণ্ঠস্বর প্রায় রুদ্ধ হয়ে গেল। আসলে আমি ভয় পাচ্ছি ভীষণ, প্লিজ আপনি আপনার রুমে যান। রুদ্র তুরার দিকে ধীরে ধীরে শিকারীর মতো স্থির পায়ে এগোতে এগোতে দুষ্টু হেসে বলল, নো বেব, দ্যাট ওন্ট হ্যাপেন। বিয়ে করেছে আজ 3 দিন, কিন্তু এখনো পর্যন্ত বউকে ভালো রকমভাবে ছুঁয়েও দেখিনি। আজকে আমি তোকে খুব গভীরভাবে ছোব। যতটা গভীরে ছুলে তুই আতঙ্কে কাঁপবি, প্রতিটা নিঃশ্বাসে কাঁপবি। গট ইট মাই ওয়াইফ? তুরা পিছাতে পিছাতে একদম দেয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে গেল। আর রুদ্র এক লহমায় হিংস্র গতিতে এগিয়ে এসে তুরাকে তার দু বাহুর মাঝে দেওয়ালের সঙ্গে চেপে ধরল। তুরার ভয়ে ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। আর রুদ্রের উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস সরাসরি তার মুখের উপর এসে আছড়ে পড়ছে। রুদ্রের চোখ জোড়া গভীর নেশায় আচ্ছন্ন। সে তুরার দিকে স্থির তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইল। বিশেষ করে তুরার ঠোঁটের কোণে থাকা সেই ছোট্ট তিলটির দিকে তার চোখ যেন আটকে গেল। দৃষ্টি আরো নেশাচ্ছন্ন হয়ে উঠল। তুরা যেন পাথর হয়ে গেল। বরফের মতো দাঁড়িয়ে রইল রুদ্রের সেই বিপদ সংকেত দেওয়া নেশালো চোখের দিকে তাকিয়ে। রুদ্র তুরার ঠোঁটের দিকে নিজের ঠোঁট ধীরে ধীরে শিকারীর মতো এগিয়ে যেতে লাগলো। রুদ্রের মতলব বুঝে তুরা আতঙ্কে নিমিষেই চোখ বন্ধ করলো। সে ভয়ে জামা শক্ত হাতে খামচে ধরলো আর ভীষণভাবে কাঁপতে শুরু করলো। রুদ্র ঠোঁট নিয়ে এগিয়ে যখনই তুরার ঠোঁটে স্পর্শ করবে ঠিক তখনই দেখলো তুরা ভয়ে থরথর করে কাঁপছে। রুদ্র তুরার এই অবস্থা দেখে বিজয়ী হাসি হাসল। তার ঠোঁটটা তুরার কাঁধের কাছে নামিয়ে আনলো এবং টুপ করে একটা উষ্ণ চুমু তুরার কাঁধে ছোঁয়ালো। রুদ্রের সেই ভিজে ঠোঁটের আকস্মিক স্পর্শ পেতেই তুরা বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠল। রুদ্র তুরার কানের কাছে মুখ নিয়ে মিহি আবেদনময়ী কণ্ঠে ফিসফিসিয়ে বলল, বিলিভ মি বউ, আই এম গেটিং কমপ্লিটলি কন্ট্রোললেস। তোকে খুব আদর করতে ইচ্ছে করছে এখানে তোর মাঝে ডুবতে। অ্যান্ড মাই থিং ইজ অলরেডি erected because of you are troubling. ওটা আমাকে বড্ড চালাচ্ছে because it wants to go inside you.
রুদ্রের এমন নির্লজ্জ উত্তেজক কথায় তুরার চোখ আতঙ্কে বিস্ফোরিত হয়ে গেল। লজ্জায় তার কান ও গলা যেন আগুনে পুড়ছে, আর সেখান থেকে যেন ধোঁয়া বের হতে লাগলো। রুদ্র কি সব নির্লজ্জ ঠোঁট কাটার মতো কথা বলছে? তুরার ভাবনার মাঝেই রুদ্র তুরার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে গভীরভাবে নিঃশ্বাস ফেলে বলল, কিন্তু কি করবো বল, আমি তোর স্বামী। তাই একজন স্বামী হয়ে স্ত্রীর দুর্বলতার সুযোগ নিতে পারি না। তাই তুই যখন মন থেকে নিজে থেকে আমাকে কাছে ডাকবি, তখন আমি তোর কাছে যাব। তবে মনে রাখিস, আমার কিন্তু ধৈর্য সীমিত। বেশি ধৈর্য পরীক্ষা করিস না, কেমন? আমার লক্ষ্মী বউ, ঘুমা। গুড নাইট। কাল দেখা হবে। বাসার ঘরে রেডি থাকিস। আই উইল বি ওয়েটিং ফর ইউ। হ্যাভ আ সুইট ড্রিম। কথাটা বলেই রুদ্র তুরার মুখে আলতো করে একটা উষ্ণ লম্বা ফু দিল। সেই ফু যেন তুরার স্নায়ুতন্ত্রে বিদ্যুৎ তরঙ্গ বয়ে দিল। রুদ্র আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। শিকারী যেন তার শিকারকে লোভ দেখিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। রুদ্র রুম থেকে আড়াল হতেই তুরা আতঙ্কে ছুটে গিয়ে দরজার সিটকিনি লাগালো। তারপরে দেওয়ালে হেলান দিয়ে হাঁপাতে হাঁপাতে অনিয়ন্ত্রিত বড় বড় শ্বাস নিতে লাগলো। এই লোকটা কাছে এলেই তার কেন এমন অদ্ভুত দুর্বোধ্য ভয়ঙ্কর অনুভূতি হয়, সেই ভাবনাতেই তুরা হিসেব মিলাতে পারছে না। রাত 12টা ছুঁই। তিথির খুব জোরালো খিদে পাওয়ায় রুম থেকে বের হয়ে সে নিচে হল রুমে এলো। লাইট জ্বালিয়ে ফ্রিজ খুলে যখন সে আপেল নিতে যাবে, ঠিক তখনই তার চোখ গেল ফ্রিজের গ্রিলের দিকে। কেউ সেখানে দুটি অচেনা কাচের বোতল রেখে দিয়েছে। বোতল দুটি দেখে তিথি অবাক হলো। আর কিসের বোতল তাও সে কিছুতেই বুঝে উঠতে পারল না। তিথি একটা বোতল হাতে নিল। সেটার গায়ে বড় করে লেখা আছে ভটকা। শব্দটি দেখে সে বুঝতে পারল না এই অদ্ভুত পানীয়র মানে কি। হঠাৎ তিথির মাথায় কি যেন একটা দুষ্টুমি ভর করলো। তিথি নিজে নিজেই বলল, আচ্ছা, একটু চেখে দেখাই যাক না কেমন লাগে এই নতুন ভডকা। যেই ভাবা সেই কাজ। তিথি বোতলের মুখ খুলে সাবধানে এক ঢোক খেলো। পানিটা মুখে যাওয়া মাত্রই তার জিভে যেন আগুন লাগলো। সাথে সাথে গলা পর্যন্ত জ্বলে উঠল। মুহূর্তেই বমি করে দেওয়ার মতো জ্বালা শুরু হলো। ছ্যা, এটা কি জিনিস? এমন কটু ঝাঁঝালো গন্ধ কেন? তিথি কথাটা বলেই নাক চেপে ধরল এবং দুবার ঢোক গিলে বেশ খানিকটা খেয়ে ফেলল। পান করা শেষ হলে গলা পরিষ্কার করে জড়ালো ঢেকুর তুলে বলল সে, আহা, কি ভয়ঙ্কর জিনিস ছিল এটা! এমন তীব্র লাগে কেন? হঠাৎ তিথির মাথাটা তীব্র ঘূর্ণিতে পাক খেতে শুরু করলো। সে অস্থিরভাবে টলে উঠল। পড়ে যেতে নিলেই অনেক কষ্টে নিকটের টেবিল ধরে নিজেকে সামলালো। চোখ এখন সব কিছু অস্পষ্ট, দুটো করে দেখছে। তিথি মাথাটা জোরে চেপে ধরে অস্থির কণ্ঠে বলল, এই, আমার কি হচ্ছে? হ্যাঁ, এমন বিচক্ষণ পাগল পাগল লাগছে কেন আমায়? ধীরে ধীরে তিথি যেন পুরোপুরি মাতাল হয়ে গেল। অদ্ভুত নেশার ঘোরে তার আরও নেশা করার তীব্র ইচ্ছা জাগলো। তাই তিথি হাতে থাকা বোতলের বাকি অর্ধেক ভটকাটুকু একটানে গিলে ফেলল। পান করা শেষ করে বোতলটা মেঝেতে রেখে উঠে দাঁড়াতে গেলেই ভারসাম্য হারিয়ে ধূপ করে ফ্লোরে পড়ে গেল। তীব্র মাথা ঘোরা আর সারা শরীর ঘামে ভিজে যাচ্ছে তার। তিথি নিজের এই এলোমেলো অবস্থা দেখে অসহায়ভাবে খিলখিল করে হাসতে হাসতে বলল, আরে ভাই, এটা কি জিনিস খেলাম? এমন নেশার মতো লাগছে কেন? মাথাটা এমন ঘুরাচ্ছে কেন? তিথির সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সে পাগলের মতো হাসতে হাসতে হল রুমের আয়নার সামনে এসে দাঁড়ালো। নিজেকে নিজেই দেখতে দেখতে সে আনন্দের নিচে উঠল। ঠিক সেই মুহূর্তে আয়ানেরও প্রচণ্ড জল পিপাসা পাওয়ায় সে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। এত রাতে হল রুমের বাতি জ্বালানো দেখে সে একটু অবাক হলো। আয়ান যখন সিঁড়ির প্রায় শেষ ধাপে, তখনই তার চোখ গেল হল রুমের আয়নার দিকে। সেখানে তিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই পাগলের মতো নেচে চলছে। আয়ান বিস্মিত হয়ে তিথির নাচ দেখতে দেখতে নামতে লাগলো। হঠাৎ অন্যমনস্কতার কারণে ভুলবশত আয়ানের পা সিঁড়িতে লেগে হোঁচট খেল।
আয়ান ভারসাম্য রাখতে না পেরে ধূপ করে নিচে পড়ে গেল। কোমরে তীব্র ব্যথা পাওয়ায় সে চিৎকার করে উঠল। আহ, ওয়াল্লা রে, মরলাম। আয়ানের সেই তীব্র যন্ত্রণাময় আর্তনাদও তিথির কানে একটুকু পৌঁছালো না। অতিরিক্ত অ্যালকোহলের নেশার বাইরে সব শব্দই যেন তিথির কাছে বিলীন, নিঃশব্দ হয়ে গেছে। হঠাৎ নাচতে নাচতে তিথি অনুভব করলো তার সারা শরীর অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে অস্থির লাগছে, যেন তার ভেতরের গভীর প্রবল এক শারীরিক চাহিদার তীব্র আদিম নেশা আচমকা জেগে উঠেছে। তিথি কিছুতেই বুঝে উঠতে পারছে না যে তার শরীরে কেন এই অস্বাভাবিক আগুন লেগেছে। কোনোভাবেই তিথি স্বাভাবিক অবস্থায় ফিরে এসে নিজেকে সামলাতে পারছে না। তিথির হঠাৎ চোখ গেল সিঁড়ির দিকে, যেখানে আয়ান এখনো কোমর চেপে ধরে ব্যথায় যন্ত্রণায় কুঁকিয়ে চলছে। আয়ানকে দেখে তিথির ভেতরের সেই শারীরিক সুখ পাওয়ার আদিম নেশা যেন লাভার মতো উথলে উঠল। তিথি পুরোপুরি মাতালের মতো টলতে টলতে আয়ানের একেবারে সামনে এসে দাঁড়ালো। আয়ান তিথিকে দেখে রাগে গড়গড় করতে করতে দাঁতে দাঁত চেপে বলল, সব তোর জন্যই হয়েছে, ডাইনি কোথাকার। তোর দাঁত যদি আমি ভেঙে না দিই, আমিও আয়ন খান না। আয়ানকে বাকরুদ্ধ করে দিয়ে তিথির এক লহমায় আয়ানের পাশে মেঝেতে বসে পড়ল। তীব্র নেশার ঘরে সে আয়ানের মাথার চুলগুলো মুঠোয় ধরে টেনে মাথাটা কাছে আনলো এবং অন্ধের মতো আয়ানের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তিথি পাগলের মতো আয়ানের ঠোঁট টেনে চুষতে লাগলো। তিথির এই বন্য কাণ্ডে আয়ানের চোখ বিস্ময়ে যেন কপাল ছুটল। রসগোল্লার মতো বড় হয়ে গেল চোখ। তীব্র রাগে আয়ান সমস্ত শক্তি এক করে তিথিকে হিংস্রভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তিথি গড়িয়ে একটু দূরে গিয়ে পড়ল। আয়ান চোখে আগুন রাঙা লাল করে রাগে প্রায় গর্জন করে বলল, হোয়াট দ্য হেল, তোর এত বড় স্পর্ধা! এই কাজ করার সাহস কি করে হলো তোর? কিন্তু তিথি মুহূর্তের জন্য নিয়ন্ত্রণে ফিরল না। তার কাছে এখন কামনার এক তীব্র অপ্রতিরোধ্য লোভ যেন দমকে দমকে জেগে উঠছে। তিথি ক্ষুদ্রার্থের মতো টলতে টলতে এগিয়ে এসে আয়নের গলা পেঁচিয়ে ধরে কাতর কণ্ঠে বলল, প্লিজ আয়ন ভাইয়া, আমার ভেতরে যে আগুন জ্বলছে তোমার সব চোখ দিয়ে তা শান্ত করো। আমি আর পারছি না, ধীরে ধীরে মরে যাচ্ছি আমি। তিথির এমন নির্লজ্জ বেহুশ কথা শুনে আয়ানের মাথার শিরা যেন আগুন ধরে গেল। আয়ান এবার ক্রোধে হিস হিস করে তিথিকে আরেকটি প্রচণ্ড ধাক্কা মেরে বলল, তোর সাহস দেখে আমি হতবাক। কি বলতে চাইছিস তুই? আমি তো সবটা পূরণ করবো মানে? তিথি এবার আরো কাছে ঘেঁষে এসে আয়ানের কানে মুখ গুজে উষ্ণ নিঃশ্বাস ফেলে ফিসফিস করে বলল, হ্যাঁ, আমার ভেতরে যে আগুন দাও দাও করে চলছে, একটু নিভিয়ে দাও তোমার সব চোখ দিয়ে। আমি আর এক মুহূর্ত পারছি না নিজেকে সামলাতে, প্লিজ দোহাই লাগে। তিথির এমন নির্লজ্জ আবদারে আয়ান যেন আক্ষির অর্থে আকাশ থেকে ছিটকে পড়ল। তিথি তাকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য আহ্বান জানাচ্ছে। কথাটা মাথায় আসতেই আয়ানের রাগে সর্বাঙ্গ জ্বলে উঠল, কান দিয়ে যেন আগুন বেরোচ্ছে। আয়ান রাগে এবার তিথিকে ধরে শূন্যে তুলে আছাড় মারতে উদ্যক্ত হলো, কিন্তু তার আগেই তিথি ক্ষিপ্ততার সাথে আবার আয়ানের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল এবং আয়ানের টি শার্টের কলারগুলো শক্ত করে খামচে ধরল, যাতে আয়ান তাকে কোনোভাবেই ধাক্কা দিয়ে সরাতে না পারে। তিথি দ্বিতীয়বারের মতো উন্মাদ ক্ষুধায় আয়ানের ঠোঁট টেনে টেনে চুষতে লাগলো। আয়ান রাগে ছটফট করছে, তিথিকে সরানোর জন্য হাত পা ছুটছে, কিন্তু তিথি টি শার্টের কলার লোহার মতো শক্ত করে ধরে থাকায় সে কিছুতেই পারছে না। হঠাৎ আয়ান খেয়াল করলো তিথির মুখ থেকে অতিরিক্ত মদের এক বীভৎস কটু গন্ধ আসছে। আয়ানের শ্বাস বন্ধ হয়ে আসার সাথে সাথে পেটের ভেতরটা গুলিয়ে উঠে বমি আসার মতো অবস্থা হলো। প্রায় 5টি দীর্ঘ মিনিট পর তিথি আয়ানের ঠোঁট ছাড়ল। আয়ান হাঁপাতে হাঁপাতে বুকে হাত দিয়ে বড় বড় শ্বাস নিতে নিতে বিস্ফোরিত কণ্ঠে ওয়াক ওয়াক করে উঠল, ওয়াক, থুথু, কি বিভৎস গন্ধ! এই জঙ্গলি মেয়ে, কবে থেকে দাঁত ব্রাশ করিসনি শুনি? তোর মুখের সব পচা নোংরা আমার মুখে ঢুকিয়ে দিলি?
আয়ান হাঁটু গেড়ে বসে ওয়াক ওয়াক থুতু করেই চলল। তিথির কানে আয়ানের কোনো আর্তনাদই পৌঁছালো না। মদের তীব্র উন্মাদনায় সে এখন নিজের শারীরিক ক্ষুধা মেটানোর জন্য যেন ভীষণ বেপরোয়া হয়ে উঠেছে। তিথি এবার কোনো বাক্য ব্যয় না করে আয়ানের টি শার্টের কলার ধরে পশুর মতো হ্যাঁচকা টানে ছিঁড়ে ফেলল। আয়ান রাগে আগুনের ফুলকি ছুঁড়ে বসা অবস্থায় তিথির গালে কঠিন জোরে এক থাপ্পড় বসিয়ে দিল। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কী সব নোংরামি শুরু করেছিস আমার সাথে? আমার টি শার্ট টেনে ছিঁড়লি কেন? তিথি সেই থাপ্পড়ের আঘাত গায়ে না মেখে আয়ানের আরো ঘনিষ্ঠ হলো। আয়ানের উন্মুক্ত বুকে ছেঁড়া টি শার্টের ফাঁক দিয়ে সে আদরের মতো একটি গভীর চুমু খেলো এবং নিচু কর্মার্ত স্বরে বলল, প্লিজ আয়ন ভাইয়া। কথাটা বলতে বলতেই তিথি আয়ানের শরীরের উপর ঝুঁকে পড়ে তার টি শার্ট টেনে খুলতে লাগলো। আয়ান তিথির এই পাগলামি দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। তিথি হঠাৎ এমন বন্য আচরণ করছে কেন? আয়ান ঠিকই ঠাওর করতে পারছে না। তিথিকে কি আবার ভূতে ধরলো নাকি? তাহলে কি ভূতে তার শারীরিক ক্ষুধা মেটাতে বলছে? তিথি নিজে না? তিথি এক ঝটকায় আয়ানের টি শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। আয়ান একদম খালি গায়ে উন্মুক্ত হয়ে গেল। সেই সুযোগে তিথি আয়ানের বুকে গাল ঘষতে ঘষতে এবং চুমু খেতে খেতে বলল, আয়ন ভাইয়া প্লিজ, আমার ভেতরে আগুনটা একটু নিভিয়ে দাও। আই ক্যান টেক ইট এনিমোর। আই এম গোয়িং ক্রেজি, প্লিজ জাস্ট মেক লাভ টু মি। আয়ান তিথিকে হিংস্রভাবে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি মেঝে থেকে উঠে দাঁড়ালো। তিথির দিকে তীব্র ঘৃণায় তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমার মাথা খারাপ হয়েছে নাকি? আমি ভূতে পাওয়া শরীরের ক্ষুধা মেটাবো? পেতনিদের মতন দেখতে। তুই যা, অন্য কোনো মর্দ খুঁজে নিয়ে মেটা তোর গায়ে জেলা। আমি পারবো না। কথাটা বলেই আয়ান সিঁড়ি ভেঙে উপরে উঠতে যাবে। ঠিক সেই মুহূর্তেই তিথি বিদ্যুৎ গতিতে ছুটে এসে আয়ানের দু পা জাপটে ধরল এবং অসহায়ের মতো কেঁদে হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ, আমি আমি আয়ন ভাইয়া তোমার স্ত্রী। কালই তো তোমার আর আমার বিয়ে হলো। তুমি তো বিধিমতে আমার স্বামী। তাহলে একজন স্বামী যদি তার পাগলিনী বউকে এই সুখ না দেয়, তবে কি রাস্তার অন্য কেউ এসে দেবে? তিথির এমন বুক ফাটা কান্না আর আকুল মিনতি দেখে আয়নের ভেতরের রাগ বাদ যেন মুহূর্তেই ভেঙে গেল। সে বুঝতে পারল তিথি এখন আর নিজের মধ্যে নেই। কোনো এক ভয়ঙ্কর ঘোরের মধ্যে তলিয়ে গেছে মেয়েটা। যে মেয়ে তাকে দু চোখে দেখতে পারে না, সে আজ তার পায়ে পড়ে শারীরিক ক্ষুধা মেটাতে ভিক্ষা চাইছে। এটা কোনোভাবেই স্বাভাবিক মস্তিষ্কের কাজ হতে পারে না। কাগজে কলমে তারা স্বামী স্ত্রী হলেও আয়ান জানে এই সম্পর্কের কোনো ভিত্তি নেই, আর ঘনিষ্ঠতা তো অবাস্তব কল্পনা। তবু তিথির এমন উদ্ভট কাণ্ড দেখে আয়ান বিস্ময়ে হতবাক হয়ে রইল। আয়ান এবার নিজের সব রাগ নিয়ন্ত্রণ করে নিজে শান্ত হয়ে আসলো, কারণটা জানার চেষ্টা করলো। সে ধীরে তিথির সামনে হাঁটু গেড়ে বসলো। তারপর তিথির তপ্ত গালটা নিজের দু হাতের মুঠোয় নিয়ে আদুরে শান্ত গলায় জিজ্ঞেস করলো, তিথি, কি হয়েছে তোর? এমন পাগলামি কেন করছিস বলতো? তিথি ছলছল চোখে একেবারে অবুঝ বাচ্চার মতো বায়না ধরে বলল, বললে তুমি আমায় আদর করবে? কথা দাও, যদি আদর করো তবেই বলবো, না হলে কিন্তু কিচ্ছু বলবো না। আয়ান একটা ভারী দীর্ঘশ্বাস ফেলে নিজেকে অসহায়ের মতো শান্ত করল। পরিস্থিতি সামাল দিতে বলল, আচ্ছা বাবা, কথা দিলাম করব। এখন বল, এমন করছিস কেন? আয়ানের কথা শুনে তিথির চোখ খুশিতে চকচক করে উঠল। সে সাথে সাথে মেঝের এক পাশে পড়ে থাকা ভোটকার বোতলটার দিকে কাপা কাপা আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে বলল, আমি জানি না, ওই জিনিসটা, ওইটা খাওয়ার পর থেকেই আমার শরীরটা কেমন যেন করছে, ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে। আমি সত্যি পাগল হয়ে যাচ্ছি আয়ন ভাইয়া, নিজেকে আর ধরে রাখতে পারছি না। তিথির কথা শুনে আয়ান দ্রুত উঠে দাঁড়িয়ে মেঝেতে পড়ে থাকা ভোটকার বোতলটার দিকে এগিয়ে গেল। বোতলটা হাতে তুলে উল্টে পাল্টে দেখছে সে যেন আকাশ থেকে পড়ল। এটা তো সেই বোতল যেটা তার ভণ্ড বন্ধুরা দুষ্টুমি করে তাকে দিয়েছিল। বলেছিল বাসর রাতে একটা বোতল তিথিকে খাওয়াতে আর একটা বোতল যেন সে নিজে পান করে।
তাহলে নাকি তাদের দাম্পত্য জীবন সুখে ভরে উঠবে। কিন্তু আয়ান জানে ওই ভণ্ডগুলো নিশ্চিত এই বোতলগুলোতে কিছু একটা মিশিয়েছে। সে বোতলের সিলটা ভালো করে লক্ষ্য করলো এবং ভেতরের পানীয় রং দেখে মুহূর্তেই বুঝে গেল। বন্ধুদের দুষ্টুমির কথা মনে পড়তেই তার রাগে গা রিরি করে উঠল। এ তো সাধারণ মদ নয়, এর মধ্যে নিশ্চয়ই উত্তেজনার সৃষ্টিকারী ঔষধ মেশানো হয়েছে। আয়ান মনে মনে ভাবল। ভণ্ডগুলো নিশ্চিত এর ভেতরে স্প্যানিশ ফ্লাই অথবা তেমনই কিছু একটা মিশিয়ে দিয়েছে। এইবার সে তিথির পাগলামি আচরণের আসল কারণটা পরিষ্কার বুঝতে পারল। তিথি মদ নয়, বরং তীব্র যৌন উত্তেজনা সৃষ্টিকারী উত্তেজক পানীয় পান করেছে, যার ফলেই সে এখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আয়ানের গভীর ভাবনার মধ্যেই তিথি যেন ঝড়ের বেগে নিজের দেহের আচ্ছন্দটুকু খুলে আকাশে ছুঁড়ে মারল। মুহূর্তেই প্রায় বিবস্ত্র তিথি আয়ানের পেছনে এসে তার কোমরে নিজের বাহু শক্ত করে জড়িয়ে ধরল এবং উত্তেজিত স্বরে ফিসফিস করে বলল, আয়ন প্লিজ, আর সহ্য হচ্ছে না, আমার এখন তোমাকে চাই, প্লিজ প্লিজ। আয়ানের চোখ তখন আয়নায় স্থির ছিল। কাচের ভেতরে তিথির উন্মুক্ত শরীর, যেখানে শুধু অন্তঃবাসটুকু লেগে আছে। সেই দৃশ্য দেখে আয়ানের গলা শুকিয়ে বারবার ঢোক গিলতে লাগলো। তার নিজের শরীরও যেন হঠাৎ উষ্ণ রক্তের স্রোত বইতে শুরু করেছে। আয়ান যখন স্থির হয়ে কিছু বলতে পারছিল না, তিথি তখন উত্তেজনার চরম শিখরে পৌঁছে এমন এক কাজ করে বসলো যা আয়ানের সকল প্রতিরোধ ভেঙে দিল এবং সে মুহূর্তেই নিয়ন্ত্রণ হারালো। আয়ান যেন বিদ্যুতের ধাক্কা খেল। সে এক ঝটকায় তিথিকে আঁকড়ে ধরে কোলে তুলে নিল এবং দম আটকানো স্বরে জিজ্ঞেস করল, ঠিক আছে, তুই আদর চাইছিস তো? তিথি উন্মাদনীর মতো আয়ানের গলা শক্ত করে জড়িয়ে ধরে তার কানের কাছে ফিসফিস করল। হুম। আয়ান তিথিকে আলতোভাবে কোলে তুলে নিয়ে নিজের রুমে আসলো। সে নিজেই কাঁধ দিয়ে সশব্দে দরজাটা বন্ধ করলো। পর মুহূর্তেই এক ঝটকায় তিথিকে ধরে এনে বিছানার নরম গদিতে ফেলে দিল। তিথির দিকে তাকিয়ে আয়ানের চোখ দুটো যেন উত্তেজনায় জ্বলছে। সে খাটের পাশে স্থিরভাবে দাঁড়িয়ে গভীর চাপা স্বরে বলল, যে কন্ট্রোলটা নিজের শারীরিক ইচ্ছেগুলো দমন করে রাখার চেষ্টাটা আমি এতদিন ধরে সামলে এসেছি, যখন থেকে নারী পুরুষের স্বাভাবিক চাহিদাগুলো বুঝতে শিখেছি, তুই সে বাদটা আজ চূর্ণ করে দিলি। তোর আদর চাই তো? ঠিক আছে, দাঁড়া, তোকে আদর করছি। এমন আদর করবো যে কালকে তুই এই বিছানা ছেড়ে সহজে হাঁটতেও পারবি না। কথাটা শেষ হতেই আয়ান আর এক মুহূর্ত অপেক্ষা না করে যেন বহুদিনের ক্ষুধার্ত শিকারী তার শিকারকে দেখছে এক ঝাপটে তিথির উপর ঝাঁপিয়ে পড়ল। আয়ান এক মুহূর্ত সময় নষ্ট না করে তিথির উপর ভারী হয়ে চেপে বসল। তার মুখটা বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে অধিকারের সাথে তিথির কোমল ঠোঁটজোড়া গিলে নিল। সেখানে আদরের লেশ মাত্র ছিল না, ছিল কেবল বন্য দখলদারি। তীব্র চুম্বনের মধ্যে সে হিংস্রভাবে কামড় বসাতে শুরু করলো, যেন প্রতিশোধ নিচ্ছে। কামড়ের তীব্র জ্বালায় তিথি নিজের অজান্তেই আয়ানকে একবার সরাতে চাইল। তার হাতটা হালকা করে আয়ানের পিঠে ঠেকল। তিথির এই ক্ষীণ প্রতিরোধ আয়ানের উত্তেজনাপূর্ণ ক্রোধকে যেন আরও জ্বালিয়ে দিল। সঙ্গে সঙ্গে সে দু হাতে তিথির দুটি কবজি ধরে বিছানার সাথে পিন করে দিল। এরপর তার আগ্রাসী মুখটা তিথির ঠোঁটে আরো চেপে ধরল, যেন ছুরি দিয়ে চিরে ফেলছে। মনে হচ্ছে এই কামড় বা চুম্বন নয়, বরং শারীরিক লড়াইয়ের মাধ্যমে আয়ান তার গভীরতম ক্ষোভ প্রকাশ করছে। এই নিষ্ঠুর নীরব ঝগড়ার যন্ত্রণা তিথির চোখ থেকে বাঁধ ভাঙা জলের মতো অশ্রু গড়িয়ে পড়ল। আয়ান দীর্ঘ নির্মম এক ঝড়ের পর তিথির ঠোঁট ছাড়ল। এই অগ্নি পরীক্ষার শেষে তিথির ঠোঁট কেটে গিয়ে রক্ত ঝরছে। আয়ান তিথি দুজনই হাঁপাতে লাগলো। তাদের শ্বাস প্রশ্বাস রুমের স্পষ্টভাবে শোনা যাচ্ছে। যন্ত্রণা আর আকস্মিকতায় তিথি কাঁদো কাঁদো স্বরে কষ্টে শ্বাস নিতে নিতে আয়ানকে বলল, ব্যথা দিচ্ছে কেন? আমি তোমায় আদর করতে বললাম, আর তুমি এইভাবে আঘাত করছো কেন? আয়ান তখনও নিজের সংযম হারা অবস্থায় হাঁপাচ্ছে। তিথির ঠোঁটে ঝরে পড়া তাজা রক্ত সে নিজের জিভ দিয়ে ধীরে ধীরে চেটে নিল।
তার চোখ ছিল দখলদারির এক তীব্র চাহনি। এরপর কঠিন অথচ উত্তেজিত স্বরে সে বলল, ডোন্ট বি আপসেট। আদর একটু আধটু ব্যথা তো লাগেই, এখন তো আসল ব্যথার কাজ শুরুই করা হয়নি। কথাটা শেষ করেই আয়ান যেন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। সে নিঃশ্বাসের উত্তাপ ছড়াতে ছড়াতে তিথির ঘাড়ের নরম মাংসল অংশে কষে দাঁত বসিয়ে দিল। কামড়ের তীক্ষ্ণ যন্ত্রণায় তিথির মুখ থেকে একটা চাপা কাতর চিৎকার বেরিয়ে এলো। আহ আয়ান, আয়ান তখনও থামল না। সে যেন এক বন্য ঘোরে। তিথির ঘাড়, গলা, কাঁধ যেখানে যেখানে তার মুখ পৌঁছালো সেখানেই সে একের পর এক গভীর চুমু এবং হিংস্র কামড় বসিয়ে দিতে লাগলো, যেন সম্পূর্ণ শরীরে নিজের মালিকানা প্রতিষ্ঠা করছে। এই তীব্র নেশায় তিথির যেন নিজের প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেছে। সে শুধু যন্ত্রণা ও শিহরণের এক মিশ্রণে মৃদু গুঙ্গানির মতো শব্দ করে আয়ানের প্রতিটি ছোঁয়া গ্রহণ করতে লাগলো। আয়ানের ছোঁয়া ক্রমশ অধিক গভীরতায় প্রবেশ করতে লাগলো। আয়ান অপেক্ষার অবসর না রেখে দাঁত ব্যবহার করে তিথির ইনারের বাঁধন ছিঁড়ে দিল। এরপর তিথির সারা শরীরে সে তৃষ্ণার্তের মতো চুমু খেতে শুরু করলো। এই তীব্র আবেগে ও উত্তেজনার মুহূর্তে তিথি হাঁপাতে হাঁপাতে আয়ানের চুল মুঠো করে ধরল এবং আলতো করে খামচে ধরল, যেন তাকে আরো নিবিড়ভাবে কাছে চাইছে। তিথি তীব্র উত্তেজনার স্রোতে ভেসে যাচ্ছে। সে যেন আর কোনো বাত মানতে রাজি ছিল না। নিজের অদম্য বাসনা মেটাতে সে বিন্দু মাত্র দ্বিধা না করে নিজেই আয়ানের ট্রাউজারের ফিতা ঝট করে টেনে খুলে ফেলল। তিথির এই আকস্মিক এবং সাহসী কাণ্ড দেখে আয়ান মুহূর্তের জন্য থমকে গেল। তারপর তার ঠোঁটে চওড়া দুষ্টুমির এক হাসি ফুটে উঠল। সে দম নিয়ে টিপকিরি কেটে বলল, বাহ, বেশি সাহস দেখাচ্ছিস তুই। দাঁড়া, আজ তোকে বুঝিয়ে দিচ্ছি মজা কাকে বলে। কথাটা শেষ করে আয়ান আগ্রহী ভঙ্গিতে তিথির শরীরের নিমাংসের নিচের কাপড় অংশটুকু খুলে ফেলল। এরপর বিন্দুমাত্র দেরি না করে আয়ান নিজের শরীর থেকে সবটুকু পোশাক খুলে ফেলল। তিথিকে জাপটে ধরে কম্বলের নিচে আশ্রয় নিল। মুহূর্তের মধ্যে আয়ান আর কোনো প্রস্তুতি বা সময় ক্ষেপণ করল না। উত্তেজনার চূড়ান্ত সীমায় পৌঁছে সে তীব্র হিংস্র হয়ে তিথির গভীরে চলে গেল। সেই প্রথম আকস্মিক আঘাতেই যন্ত্রণায় তিথির মুখ থেকে একটি তীব্র আর্তনাদ বেরিয়ে এলো। আহ! আয়ান তখনও নিজের উন্মাদনায় মত্ত। সে তিথির মাঝে মেতে উঠল। তিথিও এই যন্ত্রণা ও অভূতপূর্ব সুখের তীব্র স্রোতে ভেসে যাচ্ছে। সে আয়ানকে দু হাতে অভ্যন্ত শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে এই মুহূর্তের তীব্রতা থেকে জীবনেও এক মুহূর্তের জন্য মুক্তি পেতে চায় না। বেশ কিছুক্ষণ পর যখন উত্তেজনার চরম সীমান্ত, তিথির চোখ থেকে অবিরত ধারায় নেমে পড়ল অশ্রু। বাংলায় যাকে বলে সুখের কান্না, তিথি ঠিক সেই আনন্দের আতিশয্যের কান্না করছে। এভাবেই আয়ান পুরোটা রাত তিথির উপর নিজের কর্তৃত্ব ফলাতে থাকলো। যখনই সে শক্তির অভাবে একটু নুয়ে পড়ত, তখনই তিথির উষ্ণ বুকে আশ্রে পড়ে ক্ষণিকের জন্য শান্ত হতো, আর আবার শক্তি সঞ্চয় করে আরও বেশি আগ্রহী হয়ে ঝাঁপিয়ে পড়ত। ঠিক ভোরের আলো ফুটার আগে ফজরের আজানের সুর যখন শোনা গেল, আয়ান নিজের শরীরের শেষ শক্তিটুকুও তিথির গভীরে ঢেলে দিল। এরপর সে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে তিথির বুকে মাথা রেখে লম্বা শ্বাস টানতে টানতে গভীর ঘুমে তলিয়ে গেল। তিথিও যন্ত্রণার পাশাপাশি চরম সুখে শরীর সম্পূর্ণ শক্তিহীন হয়ে পড়ায় সেও আয়ানের বাহুডোরে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা খানবাড়ির বিশাল এলাকাটা যেন নব রূপ নিয়েছে। রঙিন ফুল, আলোকসজ্জা আর ঝালর দিয়ে পুরো বাড়িটা চকচকে করে সাজানো হচ্ছে। একসঙ্গে দুটি বিয়ে, তাই আয়োজনের কোনো ত্রুটি নেই। আত্মীয় স্বজনদের আগমনে বাড়িটা এখন কোলাহলে মুখরিত। আজ গায়ে হলুদ এবং কাল বিয়ের তারিখ। তুরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিচে নামতেই দেখলো পুরো বাড়িতে শ্বাসবর। রোশনি খান, মিহি খান এবং তনুজা খান সকলেই কর্মে ব্যস্ত, কাজের লোকদের দিক নির্দেশনা দিচ্ছে। তুরার পেটে তখন আগুনের মতো খিদে জ্বলছে।
সে তনুজা খানের কাছে গিয়ে প্রায় আবদারে সুরে বলল, মা, পেটটা চৌচৌ করছে, কিছু খেতে দাও না, খিদে পেয়েছে। তুরার কথা শুনে তনুজা খান স্নেহভরা হাসি হাসলেন। তিনি বললেন, আরে তিথিও কাল রাত থেকে অভুক্ত, যা তো মা, ওকেও ডেকে নিয়ে আয়। আচ্ছা মা। কথাটা বলেই তুরা প্রায় ছুটে তিথির রুমে এলো, কিন্তু রুমে এসে দেখে ঘর একদম ফাঁকা। তুরা প্রথমে ভাবল, এই ভেবে সে ঠোঁটে হাসি ঝুলিয়ে বারান্দায় উকি দিল, কিন্তু না, সেখানেও কেউ নেই। তুরা ভ্রু কুঁচকে গেল। সে তাড়াহুড়া করে ওয়াশরুমের দরজায়ও চোখ বুলিয়ে দেখল, সেখানেও নেই। ঘটনা কি? তিথি এত সকালে সব ছাপিয়ে কথাই উধাও হলো। নিচে তো সাজসজ্জার ভিড় ছিল না। এসব নানা চিন্তায় মাথায় নিয়ে তুরা যখন হকচকিত হয়ে রুম থেকে বেরিয়ে আসছে, ঠিক তখনই আফরার সঙ্গে মুখোমুখি হলো। আফরা তুরাকে দেখে খিলখিল করে হেসে মশকরা করে বলল, কি রে নতুন বউ? হুম হুম, সকাল সকাল কার খুঁজে এত অস্থির শুনি? মনে হচ্ছে রৌদ্র ভাইয়াকে খুঁজে পাচ্ছিস না, তাই না? তুরা লজ্জায় আরক্ত হয়ে মাথা নামিয়ে বলল, না আপু, আমি আসলে তিথিকে খুঁজছিলাম। কেন, সে ঘরে নেই? না আপু, সব জায়গায় দেখলাম, কোথাও নেই। ওহ আচ্ছা, চল তো একবার ছাদের দিকে যাই, মনে হয় ছাদে আছে। ওই মেয়ের তো আবার ভোরে ছাদে ঘোরার বাতিক আছে। কথাটা শেষ করে তুরা আর আফরা তিথির সন্ধানে দুজনে মিলে ছাদের দিকে পা বাড়ালো। ধীরে ধীরে তিথির জড়তা ভরা ঘুম ভাঙলো, আর সে অনুভব করলো তার পুরো শরীরের উপর যেন পাথরের মতো ভারী কিছু চেপে আছে। তিথি কষ্টে ধীরে ধীরে চোখ মেলে, আর চোখ খুলেই যখন নিজের বুকের উপর আয়ানের মাথা দেখে, তিথি যেন তাৎক্ষণিক বিদ্যুতের শক খেল। তারপরই তিথি বুঝতে পারল তার শরীরটা যেন এক ফোঁটা শক্তিহীন, আর প্রত্যেকটা অঙ্গে অসহ্য যন্ত্রণা, বিশেষ করে তল পেটে তীব্র ব্যথা। তিথি যেই আয়ানকে ধাক্কা দিয়ে সরাতে যাবে, তখনই তার দৃষ্টি গেল শরীরের দিকে। তার এবং আয়ান দুজনের গায়ে এক টুকরো কাপড়ের সুতোও নেই। তারা দুজনেই সম্পূর্ণ নগ্ন। এমন লজ্জাজনক ও ভয়ঙ্কর দৃশ্য দেখে তিথি আতকে কাঠ হয়ে গেল, এবং তার গলা চিরে এক ভয়াবহ বিকট চিৎকার বেরিয়ে এলো। আহ! তিথির সেই গলা ফাটা আর্তনাদে আয়ানের ঘুম চমকে ভেঙে গেল। সে ধড়মড়িয়ে উঠে দু কানে হাত চেপে ধরে দেখল তিথির এই কাণ্ড ঘটিয়েছে। আয়ান রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। কিরে, সকাল সকাল কানের পর্দা ফাটানোর পরিকল্পনা করেছিস নাকি, শালি রাক্ষসী কোথাকার? তিথির যেন আকাশ থেকে পড়ার অবস্থা। তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে তোতা পাখির মতো কাঁপা কাঁপা গলায় বলল, আ- 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 আমি 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 তোমার ঘরে কেন? আর আমরা দুজনে এমন অবস্থায় কেন? তিথির এই নির্বোধের মতো প্রশ্নে আয়ান বুঝে গেল যে তার নেশার ঘোর কেটে গেছে, এবং এখন আর তিথির কিছুই মনে নেই। আয়ান এক ঝটকা দিয়ে তিথির উপর থেকে নেমে এলো। আয়ানকে সম্পূর্ণ নগ্ন দেখে তিথি আতঙ্কে সঙ্গে সঙ্গে কম্বলের ভেতরে গুটিসুটি মেরে লুকিয়ে গেল, এবং সি সি করতে করতে বলল, ছি ভাইয়া ছি, তোমার একটু লজ্জা করছে না নিজের বোনের সামনে এইভাবে নেকেট হয়ে থাকতে? ছি। আয়ান তখন তাড়াতাড়ি কোমরে একটি তোয়ালে পেঁচাতে পেঁচাতে তিথির দিকে হিংস্র দৃষ্টি নিয়ে বলল, যদি এতটাই সত্যিপনা দেখাতি আর ভাই বলে মানতি, তাহলে কাল রাতে আমার আদর পেতে তুই পাগলের মতন ছটফট করতিস না। এখন নেশা ছুটে গেছে তো, শরীরে ক্ষুধা মিটেছে তো, তাহলে আর এক সেকেন্ডও দেরি না করে এই মুহূর্তে বেরিয়ে যা আমার রুম থেকে, আর কখনো আমার রুমে ঢোকার চেষ্টা করবি না। আয়নের কথাগুলো শুনে তিথির যেন হতভাগের শেষ প্রান্তে চলে গেল। সে তাড়াহুড়া করে কম্বলের আড়াল থেকে মাথা বের করে আয়নের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মানেটা কি? আমার শরীরে ক্ষুধা মানে কি বলছো? কাল রাতে ঠিক কি হয়েছে? আর আমি তোমার ঘরে কেন? আয়ান হিংস্রভাবে তিথির দিকে ঝুঁকে এসে চোখে আগুন নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, যা হয় একজন স্বামী আর স্ত্রীর মধ্যে, সেটাই হয়েছে, বুঝেছিস? এখন আর সতে সাজতে হবে না, এখনই বের হ আমার রুম থেকে। তিথির মুখটা সচরাচর ফ্যাকাশে হয়ে গেল।
আয়ানের অস্পষ্ট ইঙ্গিত সে পুরোপুরি না বুঝলেও তার ভেঙে পড়া শরীর আর অসহ্য ব্যথা স্পষ্ট প্রমাণ দিচ্ছিল কাল রাতে গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটেছে। এসব ভাবতে ভাবতেই তার চোখ গেল বিছানার দিকে। সাদা চাদরে লালচে রক্তের ভয়াবহ দাগ। এই রক্ত দেখেই তিথি নিশ্চিত হয়ে গেল কাল রাতে আয়ান তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। কিন্তু এত বড় সর্বনাশ কিভাবে হলো? এই চিন্তা আসতেই তিথি কান্নায় ভেঙে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। তিথির কান্না দেখে আয়ান চরম বিরক্তিতে গজগজ করে বলল, শোন, এই ন্যাকামো ঢঙের কান্না আমার সামনে দেখাবি না। আবেগ দেখানোর ইচ্ছে থাকলে নিজের রুমে গিয়ে দেখা। তিথি ভীষণ ঘৃণা নিয়ে আয়ানের দিকে তাকালো। আয়ান যে এতটা নিচু মনের হতে পারে তিথি তা কোনো দিনও কল্পনা করেনি। তিথির মাথায় তখন একটাই চিন্তা, আয়ান হয়তো সুযোগ নিয়ে জোর করে তার ইজ্জত লুটে নিয়েছে। এই ভাবনাতেই সে ঘৃণার চোখ ছোট করে আয়ানের দিকে তাকিয়ে বলল, ছি ভাইয়া ছি, তোমার সাথে আমার মনোমালিন্য ছিল। কখনো তোমাকে পছন্দ করতাম না সেটা আলাদা কথা, কিন্তু তাই বলে তুমি আমার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ করে দেবে। এখন আমি কিভাবে মুখ দেখাবো? আমার বিয়ে কি করে হবে? আমার হবু জামাই কি আমাকে গ্রহণ করবে? তুমি আমার গায়ে এইভাবে এই কলঙ্কের ছাপ বসিয়ে দিলে। এর মানে কি তুমি জঘন্য উপায় আমার উপর প্রতিশোধ নিলে? দুহাত গালে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তিথি। এই তো এক মুহূর্ত আগে এই কথাটি বলার অপরাধেই আয়ান তার দু গালে ঠাস ঠাস করে তীব্র চর বসিয়ে দিয়েছে। আয়ান কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে তিথির এই কান্না দেখলো, তারপর গলা সন্তপনে চড়িয়ে ক্ষোভে ফেটে পড়ল। কি বললি তুই? আমি তোর ইজ্জত কেড়ে নিয়েছি? তোর এত বড় সাহস? আয়ানের চোখ দুটো তখন আগুনের মতো লাল। এই মুহূর্তে তিথি আয়ানকে দেখে ভয়ে সিটিয়ে যাচ্ছে। তবুও তিথি একগুঁয়ামি নিয়ে সাহস করে পাল্টা জবাব দিল, তা নয়তো কি? আমার এই বদনাম নিয়ে আমি এখন কাকে মুখ দেখাবো? তিথির কথায় আয়ানের রাগ আরও শতগুণ বেড়ে গেল। সে দাঁতে দাঁত ঘর্ষণ করে বলল, ওরে বেয়াদব মহিলা, দাঁড়া, তোর আসল রূপ দেখাচ্ছি। কথাটা বলেই আয়ান দ্রুত স্টাডি রুমে গেল এবং একটি ল্যাপটপ নিয়ে এলো। এরপর দ্রুত লিভিং রুমে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ চালু করে তিথির একেবারে সামনে তুলে ধরে বলল, এই নে, ভালো করে দেখ কার ইজ্জত কেড়ে নেওয়া হয়েছে আর কে পাগল হয়েছিল। তিথি ল্যাপটপের স্ক্রিনে তাকালো। কাল রাতে নেশার ঘরে সে কিভাবে আয়ানের সাথে বেয়াদবি করেছে এবং সব শেষে সে কি চরম কাণ্ড ঘটিয়েছে সবটা দেখল। সেই দৃশ্য দেখে সে লজ্জায় মাটির সাথে মিশে যেতে চাইল। তিথি এবার অপরাধ বোধে মাথাটা নিচু করে ফেলল। আয়ান তখন কিছুটা শান্ত স্বরে তবে কঠোর কণ্ঠে বলল, দেখ, যা হওয়ার তা তো হয়েই গেছে। আর কি বললি যে তোর বিয়ে না? তোর স্বামী তোকে গ্রহণ করবে না? তুই হয়তো ভুলে গেছিস আমি তোর স্বামী। আর কালকে আমাদের সামাজিকভাবে বিয়ে হয়েছে, আর কালকে আমাদের সামাজিকভাবে আবার বিয়ে। আজ শুধু পরিবার ও তাদের সম্মানের দিকে তাকিয়ে এই বিয়েতে মত দিয়েছি। না হলে তোর মতন একরোখা মেয়েকে বিয়ে করার এক বিন্দু ইচ্ছা আমার ছিল না। তিথি মাথা নিচু করে রইল, একটা কথাও বলল না। লজ্জায় সে জড়সড় হয়ে আছে। এত বড় একটা কাজ সে কিভাবে ঘটাতে পারলো? ছি ছি ছি। এই কথা ভাবতেই তিথির মনে হচ্ছে আত্মগ্লানিতে সে মরেই যাক। তিথিকে এভাবে নিষ্প্রাণ পুতুলের মতো চুপ করে বসে থাকতে দেখে আয়ান বলল, গেট আউট, এই মুহূর্তে আমার রুম থেকে বেরিয়ে যা। তুই আর কখনো আমার ধারে কাছে আসবি না। শোন, তোর সাথে বিয়ে হলেও আমি কখনো তোকে স্ত্রী হিসেবে মানব না। বাইরের লোকের কাছে তুই আমার স্ত্রী হবি ঠিকই, কিন্তু আমার কাছে তোর কোনো স্থান নেই। আয়ানের কথা শুনে তিথির সর্বাঙ্গে যেন আগুন জ্বলে উঠল। সে তার আসল ইজ্জতটাই নিয়ে নিল আর এখন বলছে তাকে স্ত্রী হিসেবে মানবে না। এই ভাবনা আসতেই তিথি ক্রোধে কিছু একটা বলতে উদ্যক্ত হলো, কিন্তু আয়ান তার আগেই ধমকে থামিয়ে বলল, আমি কোনো সাফাই শুনতে চাই না। এখনই বের হয় এখান থেকে, না হলে তোকে তুলে নিয়ে আছাড় মারতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। কথাটা বলেই আয়ান দ্রুত ওয়াশরুমে ঢুকে গেল। তিথি ধীরে ধীরে নিজের পোশাক পরে খাট থেকে নামলো।
আর নেমে প্রথম পা বাড়াতেই শরীরের তীব্র যন্ত্রণা তার পা টলে গেল। সে ধপাস করে মেঝেতে পড়ে গেল আর সেই ব্যথায় তার মুখ থেকে অস্পষ্ট চিৎকার বেরিয়ে এলো। আহ আম্মু! তিথি অতি কষ্টে উঠে দাঁড়ালো এবং পা টেনে টেনে ঘর থেকে বের হলো। তুরা আর আরফা তিথিকে ছাদে খুঁজে না পেয়ে আবার নিচে নেমে আসছিল। তিথি ধীরে ধীরে খরাতে নিজের রুমের দিকে যাওয়ার পথেই আরফা আর তুরার সামনে পড়ে গেল। তিথি দুজনকে দেখেই তাড়াহুড়া করে ওড়নাটা টেনে ভালো করে নিজের শরীরটা আবৃত করার চেষ্টা করলো। তুরা তিথিকে দেখে সন্দেহ নিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি রে, এত সকালে তুই কোথায় গিয়েছিলি? তিথি ভয়ে ঢোক গিলে আমতামতা করে বলল, ও আপু, একটু বাইরে গিয়েছিলাম, একটু ফ্রেশ বাতাস খেতে। ও তাই বুঝি। তো আমাদের কিছু বলবি না? এদিকে আমি আর আরফা তোকে পাগলের মতো খুঁজে মরছি। আপু, আমি তো বুঝতে পারিনি যে তোমরা আমাকে খুঁজছো। তিথি বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, মা সকালের নাস্তার জন্য ডাকছে। আচ্ছা। কথাটা বলেই তিথির দাঁতে দাঁত চেপে চেষ্টা করলো স্বাভাবিকভাবে হাঁটতে, কিন্তু পারল না। সে আবার খোঁড়াতে শুরু করলো। তুরা তিথিকে খোঁড়াতে দেখে সন্দেহ নিয়ে বলল, কি রে, এমন ভাবে পা টেনে হাঁটছিস কেন? পায়ে আঘাত পেয়েছিস নাকি? তিথি থতমত খেয়ে সেখানেই থেমে গেল। তার পুরো শরীরটা ভয়ে কাঁপতে লাগলো। তারপর কোনো মতে গলা পরিষ্কার করে বলল, ওই আসলে আপু, রাস্তায় পা স্লিপ করে একটু ব্যথা লেগেছে, তাই এমন করে হাঁটছে। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। কথাটা বলেই তিথি প্রায় ছুটে গিয়ে রুমে ঢুকলো এবং তাড়াতাড়ি দরজাটা ভিজিয়ে দিল। তুরা আর আরফা সন্দেহ নিয়ে একে অপরের মুখের দিকে তাকালো, তবে আর কিছু না ভেবে তারা দুজনেই নিচের তলার দিকে রওনা দিল। তিথি রুমে এসে নতুন পোশাক নিয়ে সোজা ওয়াশরুমে প্রবেশ করলো। শাওয়ার ছেড়ে দিল আর ঠান্ডা জলের ধারা শরীরে পড়তেই তার শরীর আরও বেশি কাঁপতে শুরু করলো। এরপর সে আয়নায় নিজের দিকে লক্ষ্য করলো এবং সারা শরীরে যেন লালচে ছোপ ছোপ কামড়ের দাগ স্পষ্ট হয়ে আছে। তিথির বুঝতে বাকি রইল না আয়ানের করা এই ক্ষতগুলো। আর আয়ান যে শুধুমাত্র চরম জেদ ও রাগের বহিঃপ্রকাশ হিসেবেই কামড়িয়েছে তিথি সেটাও যন্ত্রণা নিয়ে বুঝে গেল। তিথি শাওয়ার নিয়ে এসে কাপা শরীরে কম্বল গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল আর ক্লান্তিতে তার চোখ জড়িয়ে এলো আর ধীরে ধীরে সে গভীর ঘুমে তলিয়ে গেল। একে একে সবাই ডাইনিং টেবিলের চারপাশে ভিড় করলো। অনেক আত্মীয় স্বজন একত্রে নাস্তার জন্য বসেছে। আয়ানও ফ্রেশ হয়ে ফিটফাট সেজে নিচে নামলো। আর শিহাবও এলো। রৌদ্র সবার শেষে নামলো। সকলে ডাইনিং টেবিলে নিজেদের আসনে বসলো। হঠাৎ তনুজা খানের চোখ গেল, সবাই তো আছে, তিথি কেন এখনো অনুপস্থিত? এই চিন্তা মাথায় আসতেই তিনি তুরাকে জিজ্ঞেস করলেন, কি রে মা, তোকে না তিথিকে ডেকে আনতে বলেছিলাম? তুরা জবাব দিল, হ্যাঁ মা, ও তো বললো নিচে আছে, কিন্তু এতক্ষণে ও কেন এলো না আমি ঠিক বুঝতে পারছি না। তনুজা খান বললেন, ঠিক আছে, তোরা খাওয়া শুরু কর, আমি একবার ওপরে গিয়ে দেখে আসছি। কথাটা বলেই তনুজা খান তাড়াতাড়ি উপরে গেলেন। বেশ কিছুক্ষণ পর তিনি মুখ ভার করে এবং হতাশা ভঙ্গিতে ফিরে আসলেন। তনুজা খানকে একা ফিরে আসতে দেখে রোশনি খান চিন্তিতভাবে জিজ্ঞেস করলেন, তিথি কই? ও কি এলো না? তনুজা খান শান্ত ও স্বাভাবিক কণ্ঠে বললেন, পরে খাবে, এখন নাকি ওর একদম খেতে ইচ্ছে করছে না। আর কেউ কোনো প্রশ্ন তুলল না বা কথা বাড়ালো না। সবাই নিজেদের মতো করে খাওয়া শুরু করলো। দুপুর ঠিক 2টো ছুঁই গায়ে হলুদের জমকানো স্টেজ সাজানো সম্পূর্ণ হয়েছে আর সকল আত্মীয় স্বজনের উপস্থিতিতে পুরো বাড়িটা যেন উৎসবের আনন্দের টইটুম্বুর। রুদ্র কথায় জানি গাড়ি নিয়ে বেরিয়েছে, তবে সে সন্ধ্যার আগে অবশ্যই ফিরবে বলে জানিয়েছে। আরশি 2 হাত ভরে আনন্দের মেহেদি লাগিয়েছে। আরশির প্রাণ খোলা খুশি মনে গুনগুন করে গান গাইতে গাইতে রুমে প্রবেশ করতে লাগলো। কিনে দে রে তুই রেশমি চুড়ি, নইলে করব তোর সাথে আরি। ঠিক সেই মুহূর্তে শিহাব ফোন স্কল করতে করতে রুম থেকে বের হচ্ছিল।
আর আরশিও ছিল প্রচণ্ড খুশি আর অন্যমনস্ক। শিহাবও তাই। দুজনে একরকম ঘোরের মধ্যে থাকায় সজোরে ধাক্কা খেলো এবং ধরাম করে মেঝেতে পড়ে গেল। আরশি সোজা গিয়ে শিহাবের বুকের উপর পড়ল। আরশি আতঙ্কের সাথে সাথে শিহাবের শার্টের কলারটা খামচে ধরে চোখ বন্ধ করে ফেলল। শিহাব প্রচণ্ড বিরক্ত হয়ে আরশিকে কিছু বলতে যাবে, ঠিক তখনই তার দৃষ্টি থমকে গেল আরশির লাজে রাঙানো বন্ধ চোখের দিকে। শিহাবের হাত অসাড়ভাবে আরশির কোমরটা শক্ত করে চেপে ধরল। শিহাব যেন মুহূর্তেই এক ঘোর লাগা জগতে প্রবেশ করলো। নিজের অজান্তেই তার ঠোঁট ধীরে ধীরে আরশির ঠোঁটের পানে এগিয়ে যেতে লাগলো। আরশিও অতি শান্তপনে চোখ দুটি মেলল, আর চোখ খুলতেই সবার আগে তার দৃষ্টিতে ধরা পড়ল শিহাবের নেশাচ্ছন্ন তীব্র আকর্ষণ ভরা চোখ জোড়া। আরশি স্পষ্ট অনুভব করলো শিহাব তীব্র গতিতে তার দিকেই এগিয়ে আসছে। আরশিও যেন পাথর হয়ে গেল। সরা বা বাধা দেওয়ার কথা যেন ভুলেই গেল। সে এক ঘোরের মধ্যে শিহাবের দিকে চেয়ে রইল। শিহাব খুব সাবধানে আরশির ঠোঁটের কাছে একেবারে ঘনিষ্ঠ হলো, আর আরশির ঠোঁটে নিজের ঠোঁট দিয়ে আলতো করে ছুঁয়ে দেওয়ার ঠিক সেই মুহূর্তেই কারো গগন বিদারী তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। ও মাই গড, আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু না। রুমের মধ্যে আরফা দ্রুত তালে পায়চারি করছে। এই তো কিছুক্ষণ আগেই তো সে শিহাব আর আরশির প্রায় শুরু হওয়ার রোমান্সের উপর পানি ঢেলে দিয়ে এসেছে। আরফা নিজের কপালে নিজেই দুম করে চাপড় মেরে বলল, আহা, তোরা কি ঠিক সেই মোক্ষম মুহূর্তেই দরজায় যেতে হলো? না হয় 10 সেকেন্ড আগে যেতি, না হয় 20 সেকেন্ড পরে। শেষমেশ ভালোবাসার শুভ সূচনা করার আগেই 12টা বাজানোর মূল অপরাধী হয়ে গেলি। ছিছি, বিনা আমন্ত্রণেই রোমান্স ধ্বংসকারী মেয়ে একটা তুই। আরফা এইসব বিড়বিড় করে বলতে বলতে নিজের অসহ্য রাগ আর হতাশা সামলানোর চেষ্টা করতে লাগলো। আর কিছুক্ষণ পর আরফা মুখ গোমরা করে দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জীবনে সিঙ্গেলদের কি কষ্টটাই না দেখতে হয়। ইস, আমার জামাইটা আল্লাহ কোন 7 সমুদ্রের ওপারে আছে গো। দ্রুত একটা প্লেন ধরে চলে আয় না সোনা। ওরে জামাই, তুই কই? আয়, আমাকে কোলে করে নিয়ে যা। তোর অভাবে আমার জীবনটা যে তেজপাতা হয়ে যাচ্ছে। তোরে যে কি ভীষণ মিস করছি রে। আরফা আরো একবার হাত পা ছড়িয়ে বলল, আর কত জন্ম শুধু অন্যের রোমান্স দেখে যেতে হবে শুনি? প্লিজ আল্লাহ, এবার তো আমারও রোমান্সের একটা ট্রেলার শুরু হোক, যাতে অন্যরা হাঁ করে দেখতে পারে। আমার জামাইটা মনে হচ্ছে আমার ধৈর্যের শেষ সীমানা পরীক্ষা করছে। একবার শুধু আমার হাতের নাগালে আসুক, শার্টের কলারটা ধরে যেকে বলবো, এই যে মিস্টার, আমার বিয়ের ডেট ভুলে যাওয়ার বেটার পুত বেটা, এতদিন কোন গর্তে লুকিয়েছিলি শুনি? জানিস না তোর জন্য আমার যৌবনের শেষ ট্রেনটা ছুটে যাচ্ছে? তিথির সারা শরীর গনগনে আগুনে পুড়ছে। ঘুমের ঘোরেই তিথি যন্ত্রণায় অস্পষ্ট কাতরাচ্ছে। অনেকক্ষণ ধরে তিথি রুম থেকে বের না হওয়ায় তনুজা খান ভীষণ চিন্তিত হয়ে রুমে এলেন। বিছানায় তিথিকে যন্ত্রণা সইতে দেখে তিনি দ্রুত তার কপালে হাত দিতেই বিদ্যুতের মতো চমকে উঠলেন। জ্বরে তার পুরো শরীর যেন তপ্ত অঙ্গার। তিনি আর্ত কণ্ঠে তিথিকে ডেকে বললেন, তিথিমা, ও তিথি, তোর শরীরে আগুন জ্বর, হঠাৎ করে এত মারাত্মক জ্বর এলো কোথা থেকে? তিথি কষ্টে কেঁদে উঠে তনুজা খানের হাঁটুতে মাথা গুজে তাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং আর্তনাদ করে বলল, আম্মু, খুব কষ্ট হচ্ছে, অসহ্য অস্থির লাগছে। তনুজা খান বিন্দু মাত্র সময় নষ্ট করলো না। তিনি দ্রুত ওয়াশরুম থেকে এক বালতি ঠান্ডা পানি নিয়ে এলেন। এরপর তিথিকে বিছানার এক কিনারে সাবধানে মাথা হেলিয়ে শুইয়ে দিয়ে অত্যন্ত যত্ন সহকারে তার কপালে পানি ঢালতে লাগলেন। তনুজা খান দীর্ঘ সময় ধরে কপালে জল ঢালার পর হাত দিয়ে দেখলেন তা উষ্ণ শীতল হয়েছে। তবে তিনি নিশ্চিন্ত যে
ক্ষণিকের মধ্যেই উত্তাপ আবার বাড়বে। তনুজা খান আর সময় নষ্ট না করে তড়িঘড়ি নিচে নেমে এসে এক প্লেট খাবার সাজিয়ে নিলেন। বসার ঘরের সোফায় তখন শিহাব, আয়ান আর আশিক খান মগ্ন হয়ে গল্প করছেন। তনুজা খান আশিক খানকে প্রায় কেঁদে ফেলার ভঙ্গিতে উদ্দেশ্য করে বললেন, শুনছেন, দয়া করে একটু ডাক্তারকে ফোন করুন না, মেয়েটার শরীরে জ্বরে যেন আগুন ধরে গেছে। আশিক খান কথাটা গভীরভাবে উপলব্ধি করতে না পেরে কিছুটা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন। জ্বরে পড়ছে মানে? তুমি এসব কি বলছো? শিহাব আর আয়ানও ব্যাপারটা বুঝে উঠতে না পেরে সন্দেহের দৃষ্টিতে তনুজা খানের দিকে তাকালো। তনুজা খান ছটফট করতে করতে বললেন, তিথির জ্বরের শরীর তার দাউ দাউ করে জ্বলছে, দ্রুত ডাক্তার দেখানো দরকার, মেয়েটার খুব বেশি কষ্ট হচ্ছে। আশিক খানের যেন বুকের জোরে আঘাত লাগলো। তিনি আর একটি সেকেন্ডও নষ্ট না করে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে যত দ্রুত সম্ভব আসার জন্য বললেন। ঠিক 10 মিনিটের মধ্যেই ডাক্তার দ্রুত এসে হাজির হলেন। তিথির রুমে উদ্বেগ নিয়ে সবাই ভিড় জমিয়েছে, কেবল আয়ান আর রৌদ্র ছাড়া। আয়ান তখনও ভারাক্রান্ত মনের নিচেই বসে আছে। সে গভীরভাবে অনুভব করছে তিথির এমন শোচনীয় শারীরিক অবস্থার পেছনে সে নিজেই দায়ী। তিথির বিছানার পাশে তুরা, আলফা, আরশি সবাই বসা। এক পাশে ডাক্তার গভীর মনোযোগ দিয়ে তিথিকে পরীক্ষা করছেন। বেশ কিছুক্ষণ পর ডাক্তারকে অস্বাভাবিক রকম চিন্তিত দেখে আশিক খান ভীষণ উদ্গ্রীন্ন হয়ে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব, আমার মেয়ে বিপদমুক্ত তো? সব ঠিক আছে? ডাক্তার চিন্তিত মুখে আশিক খানের দিকে তাকিয়ে থমথমে গলায় বললেন, আপনার মেয়েটি কি বিবাহিত? ডাক্তারের মুখ থেকে এমন অপ্রত্যাশিত কথা শুনে সকলে হতবাক হয়ে গেলেন। আরিফুল খান দ্রুত পরিস্থিতি সামাল দিতে চাইলেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন,